বাংলাদেশের জাতীয় সংসদ মানে আমাদের পার্লামেন্ট, এটা আসলে কিভাবে কাজ করে, এর নিয়মকানুনগুলো ঠিক কি? অনেক সময় তো এই বিষয়গুলো বেশ জটিল মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, যদি পুরো ব্যাপারটা একটা প্লেবুকের মতো করে বুঝিয়ে দেয়া যায়। আজকের এই উপস্থাপনায় আমরা ঠিক সেটাই করতে যাচ্ছি। সংসদের এই প্লেবুকটা আমরা সহজ করে ভেঙে দেখাবো, যাতে সবাই বুঝতে পারে আমাদের দেশের আইন তৈরির এই সবচেয়ে বড় জায়গাটা কিভাবে চলে। তো এই প্লেবুকে কি থাকছে? আমরা দেখব সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের ভূমিকা, কিভাবে সংখ্যা আর ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়, সরকারকে প্রশ্ন করার নিয়মকানুন, একটা বিল কিভাবে আইনে পরিণত হয়, বিরোধী দলের কাজ কি, আর সবশেষে সংসদের শৃঙ্খলা কিভাবে বজায় রাখা হয়। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্লেবুকের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টাই হলো স্পিকারকে নিয়ে। আচ্ছা, সংসদকে যদি একটা খেলার মাঠ ভাবা হয়, তাহলে স্পিকার হলেন সেই মাঠের রেফারি। তিনি কিন্তু পুরো খেলাটা পরিচালনা করেন। সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারকে বলা হয় সংসদের নিরপেক্ষ অভিভাবক। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি তো কোনো একটা দলের প্রার্থী হিসেবেই সংসদ সদস্য নির্বাচিত হন, তাই না? কিন্তু স্পিকারের চেয়ারে বসার পর তাকে একেবারে নিরপেক্ষ হয়ে যেতে হয়। সরকারি দল আর বিরোধী দল দুই পক্ষের মধ্যে একটা ভারসাম্য রাখাই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর দায়িত্ব। সংসদ অধিবেশন চালানোর সময় স্পিকারের হাতে কিন্তু অনেক ক্ষমতা। যেমন ধরুন, কে কখন কথা বলবেন, কতক্ষণ বলবেন, সব তিনিই ঠিক করেন। আবার ধরুন, বিতর্কের সময় কেউ যদি এমন কোনো ভাষা ব্যবহার করেন যা ঠিক সংসদীয় নয়, স্পিকার কিন্তু সঙ্গে সঙ্গে সেটা সংসদের রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দিতে পারেন। এমনকি কোনো একটা বিল দেশের বাজেট বা ট্যাক্স সম্পর্কিত কিনা, মানে সেটা অর্থবিল কিনা, সেই ফাইনাল সিদ্ধান্তটাও কিন্তু স্পিকারই দেন। স্পিকারের কথা তো গেল, এখন আসা যাক সংখ্যার খেলায়, মানে প্লেবুকের দ্বিতীয় অধ্যায়। সংসদ অধিবেশন বসার জন্য বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতি কিন্তু জরুরি। চলুন দেখি সেই নিয়মগুলো কি। এই যে সংখ্যাটা দেখছেন ৬০, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা। সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদ বলছে, সংসদ অধিবেশন বৈধ হতে হলে কমপক্ষে ৬০ জন সংসদ সদস্যকে উপস্থিত থাকতে হবে। এটাকেই বলা হয় কোরাম। যদি এর চেয়ে একজনও কম উপস্থিত থাকেন, তাহলে স্পিকার অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করে দেন অথবা দিনের জন্য স্থগিত করে দেন। বেশ সহজ হিসেব, তাই না? গণতন্ত্রের মূল কথাই তো এটা। সংসদে কোনো বিল পাশ হবে কি হবে না, বা যে কোনো প্রস্তাব পাশ করার জন্য সহজ নিয়ম হলো সংখ্যাগরিষ্ঠের রায়। মানে যেদিকে বেশি ভোট পড়বে, সিদ্ধান্ত সেদিকেই যাবে। এটা কিন্তু একটা দারুণ প্রশ্ন। ভাবুন তো, কোনো একটা গুরুত্বপূর্ণ বিল নিয়ে ভোটাভুটি হচ্ছে। দেখা গেল পক্ষেও যত ভোট, বিপক্ষেও ঠিক ততগুলোই ভোট পড়ল। তখন তো একটা অচলাবস্থা তৈরি হয়। তাহলে সেই পরিস্থিতিটা কিভাবে সামাল দেওয়া হয়? আর ঠিক এই সময়ে স্পিকার তার একটা বিশেষ ক্ষমতা ব্যবহার করেন। এটাকে বলা হয় কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট। সাধারণত স্পিকার কোনো ভোটাভুটিতে অংশ নেন না, কিন্তু যখনই ভোট সমান হয়ে যায়, সংবিধান তাকে এই একটা ভোট দেওয়ার ক্ষমতা দেয়। আর তার এই একটা ভোটে কিন্তু যে কোনো আইনের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তো নিয়মকানুন তো অনেক দেখলাম, কিন্তু সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হলো সরকারকে প্রশ্ন করা, বা বলা যায় সরকারের কাজের হিসাব নেয়া। চলুন এবার গণতন্ত্রের এই মূল স্তম্ভটার দিকে একটু নজর দেওয়া যাক। এই যে আমরা বলি সরকার সংসদের কাছে দায়বদ্ধ, এই জবাবদিহিতাটা আসলে নিশ্চিত করা হয় কিভাবে? সংসদ সদস্যদের হাতে এমন কি উপায় আছে যা দিয়ে তারা মন্ত্রীদের কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারেন? চলুন সেই উপায়গুলো বা টুলসগুলো একটু দেখে নিই। মূলত ৩টে প্রধান অস্ত্র আছে সংসদ সদস্যদের হাতে। একটা হলো প্রশ্নোত্তর পর্ব, যেখানে মন্ত্রীরা সরাসরি সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকেন। আরেকটা হলো দৃষ্টি আকর্ষণ, মানে কোনো জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে একজন মন্ত্রীকে বিবৃতি দিতে বলা। আর সবচেয়ে শক্তিশালীগুলোর একটা হলো মুলতবি প্রস্তাব, যেখানে খুব জরুরি কোনো বিষয় নিয়ে আলোচনার জন্য সংসদের সব কাজ থামিয়ে দেওয়া হয়। এবার আসা যাক সংসদের সবচেয়ে প্রধান কাজে, মানে আইন তৈরি করা। আচ্ছা, একটা নতুন আইনের চিন্তা বা ধারণা কিভাবে ধাপে ধাপে পুরো দেশের জন্য একটা আইনে পরিণত হয়, এর কিন্তু একটা বেশ গোছানো প্রক্রিয়া আছে। একটা বিলকে আইনে পরিণত হতে মূলত ৩টা পার্ট বা রিডিং পার করতে হয়। প্রথম পার্টটা অনেকটা নাম ঘোষণার মতো, শুধু বিলটা সংসদে পরিচয় করিয়ে দেওয়া হয়। আসল কাজটা হয় দ্বিতীয় পাঠে, যেখানে বিলটার প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা, বিতর্ক আর সংশোধন করা হয়। আর সবশেষে তৃতীয় পাঠে চূড়ান্ত বিলটা পাসের জন্য ভোটাভুটিতে দেওয়া হয়। সংসদ মানেই তো শুধু সরকারি দল নয়, তাই না? একটা ভালো গণতন্ত্রের জন্য একটা শক্তিশালী বিরোধী দল থাকাও কিন্তু খুব জরুরি। তাদের ভূমিকা কিন্তু শুধু সরকারের সমালোচনা করা নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। দেখুন, ব্যাপারটা খুব সোজা।
সরকার দেশ চালায় আর বিরোধী দল একটা ওয়াচডগের মতো সরকারের কাজের ওপর নজর রাখে, ভুলগুলো ধরিয়ে দেয়। শুধু তাই না, তারা বিকল্প নীতিও প্রস্তাব করে। এক কথায় তারা একটা ছায়া সরকার বা সরকার প্রস্তুত দল হিসেবে নিজেদের তৈরি রাখে। এই কথাটা কিন্তু বিরোধী দলের ভূমিকার একেবারে মূল জায়গাটা তুলে ধরে। তাদের কাজ শুধু বর্তমান সরকারের সমালোচনা করা নয়, বরং দেশের মানুষ আর তাদের ভোটারদের কাছে নিজেদের একটা বিকল্প সরকার হিসেবে তুলে ধরা, আর যে কোনো সময়ে সরকার পরিচালনার জন্য প্রস্তুত থাকাও তাদের একটা বড় দায়িত্ব। আমাদের প্লেবুকের একদম শেষ অধ্যায়ে চলে এসেছি। আমরা সবাই জানি সংসদে মাঝে মাঝে বেশ উত্তপ্ত বিতর্ক হয়, চিৎকার চেঁচামেচিও হয়। তো এই রকম পরিস্থিতিতে শৃঙ্খলা আর শিষ্টাচার কিভাবে বজায় রাখা হয়, এর জন্যও কিন্তু নিয়ম আছে। আর এই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু আবার সেই স্পিকার। যদি কোনো সদস্য বিশৃঙ্খলা করেন, স্পিকার তাকে প্রথমে সতর্ক করতে পারেন। তাতেও কাজ না হলে তাকে কিছুক্ষণের জন্য বা পুরো দিনের জন্য হাউসের বাইরে যাওয়ার নির্দেশও দিতে পারেন। এমনকি পরিস্থিতি খুব খারাপ হলে তিনি অধিবেশনই মুলতবি করে দিতে পারেন। তাহলে পুরো প্লেবুকটা তো আমরা দেখলাম, কিন্তু শেষ প্রশ্নটা হলো, এই যে এত নিয়মকানুন, এগুলোকে ঠিকঠাক মতো কার্যকর রাখার দায়িত্বটা আসলে কার? শুধু স্পিকারের, নাকি সরকারি দল বা বিরোধী দলের? সত্যি বলতে এই দায়িত্বটা আসলে সবার। যখন এই প্লেবুকের প্রত্যেকটা খেলোয়াড় মানে সরকার, বিরোধী দল আর স্পিকার সবাই নিজেদের ভূমিকা ঠিকঠাক মতো পালন করে, তখনই কিন্তু সংসদ ঠিকভাবে কাজ করে আর আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়। আমাদের সাথেই থাকুন আপডেট খবর পেতে।